ও মা গো, ঘুম থেকে লাফিয়ে উঠেই দিলাম এক চিৎকার। আম্মু গো, আমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেল গো, এখন আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। চুপ! বাসার ছাদ ফুটো হয়নি, তোর ওপর পানি ঢালছি। কেন? আমি তোমার কোন পাকা ধানে মই দিছি যে তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলছো? আমি অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কটা বাজে। তুমি আমাকে এই কথা বলার জন্য ঘুম থেকে তুললে? শয়তান ছেলে, কাল যে এসে বললি আমাকে আজ তোর অফিসের মিটিং থাকায় 9টা বাজে যেতে হবে, তা সেদিকে খেয়াল আছে তোর? ঘড়িতে তাকিয়ে দেখ, 9টা 20 বাজে। কি 9টা 20? ও মাই গড, তুমি আমাকে আরো আগে কেন ডাকোনি? মানে আমার গুলোমুলো আম্মুটা রাগ করে না? আমি এখনই রেডি হচ্ছি বলেই ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। চলুন এবার পরিচয়টা বলি। এতক্ষণ যাকে ঘুম থেকে তুলতে বিশ্বযুদ্ধ হলো, ইনি হলেন গল্পের নায়ক তথা আমি নিজেই। আর আমার নাম হলো ফারহান আহমেদ শুভ, সবাই শুভ নামেই ডাকে। আমি দেখতে মাশাআল্লাহ, নিজের তারফ নিজে করতে চাই না, তাও গল্পের জন্য একটু করলাম। গায়ের রং ফর্সা, আর খালুর ডিজাইন কোম্পানিতে জব করি। আব্বুর নাম দেলোয়ার, সৌদি আরব থাকেন। মায়ের নাম সাজেদা বেগম, গৃহিণী। চলুন গল্পে ফেরা যাক। ওয়াশরুম থেকে রেডি হয়ে বাইরে এসে আম্মুকে বললাম, আম্মু আমি চললাম। নাস্তা করে যাবি না? এখন নাস্তা করতে বসলে হয়তো জবটাই হারাতে হবে, তার থেকে ভালো আমি অফিস রুম থেকেই বসেই পিয়নকে ডেকে কিছু কিনে খাবো। তারপর আমি হাঁটা দিলাম বাসা থেকে। কিছু দূর এসে রিক্সায় চেপে বসলাম। এমনিতেই প্রতিদিন হেঁটে যাই, আজ লেট হওয়ার জন্য রিক্সা নিয়ে নিই। রিক্সা থেকে নেমে অফিসের নিচে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টার বেশি বেজে গেছে। মাথার ভিতরে একটা চিন্তা শুরু করলো। গতকালকে স্যার সবাইকে বলেছিল আজকে নাকি যে রিজাইন দেবে অফিসের নতুন বস নির্বাচন করে। আমি হব না, এটা আমি নিশ্চিতভাবে জানি, কিন্তু কে এই নতুন বস? এগুলো ভালো ভেবেই ভেতরে ঢুকলাম। আমি ভেতরে ঢুকে চারদিকে একবার নজর দিলাম, দেখলাম সবাই কাজ নিয়ে বিজি। তাই সোজা আমার ক্যাবিনে চলে এলাম। কাজ করতে থাকলাম অফিসের। ল্যাপটপ নিয়ে যেই বসবো ঠিক তখনই আসিফ ভাই এসে বলল, শুভ ভাই, আপনাকে বস্তার রুমে ডাকছেন। আমি আর আসিফ ভাই একই ডিপার্টমেন্টের। আসিফ ভাইয়ের কথায় বুঝতে পারলাম কিছু একটা হতে যাচ্ছে। আচ্ছা, নতুন বসটা কে? তুমি গিয়ে নিজেই দেখে নাও। আসিফ ভাই তারপর আমার ক্যাবিন থেকে চলে গেল তার ক্যাবিনে। তাই আমিও আর দেরি না করে সোজা চলে গেলাম বসের ক্যাবিনে। কিন্তু ক্যাবিনে ঢুকে দেখি বস অন্যদিকে করে ফাইল দেখছেন। তাই আমি বললাম, বস আমাকে কি আপনি ডাকছেন? আমার এই কথায় বস চেয়ারটা আমার দিকে করে বসলো। আমি তো অবাক, কারণ আমাদের বস তো একজন মেয়ে, আর মেয়েটা অন্য কেউ না, সে হলো আমার জুনিয়র খালাতো বোন উমা। তাই আমি তার অনুমতি না নিয়ে চেয়ারে বসে পড়লাম। আমার বসা দেখে উমা দাঁড়িয়ে বলল। তাই আমি বললাম, আরে বস তো, বড়দের তো সম্মান করস। এইটা কি নিজের বাসা পেয়েছেন নাকি? কি যাতা বলছিস উমা? কয়েক মাস ধরে জব করছেন, আদব কায়দা হয়নি? এটা অফিস। একে তো দেরি করে অফিসে ঢুকলেন, আবার বেয়াদবের মতো দরজায় নক না করেই ঢুকে পড়লেন, আবার অনুমতি ছাড়া চেয়ারে বসে পড়লেন। আর আমার নাম মিস উমা চৌধুরী, মনে থাকবে? কিন্তু আমি তো খালো থাকলে একই কাজ করি। মিস্টার শুভ, সেটা আপনার আর তার ব্যাপার। এখন যেহেতু অফিসটা আমার, সো এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। চেষ্টা করবো উমা। উমা নয়, ম্যাম হই আপনার। আর শুনেন, অফিসে আসতে এরপর থেকে দেরি হলে আপনাকে আর আমার অফিসে দরকার পড়বে না, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিয়েন। আমি লেট করব কি করব না সেটা আমার ব্যাপার, আপনার যা খুশি করতে পারেন। আমার এক কথায় উমা আমার দিকে এগিয়ে এসে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শুনেন মিস্টার শুভ, এই নিয়মটা শুধু আপনার জন্য নয়, অফিসে থাকা সকল কর্মজীবীদের জন্য। আর তারা পারলে আপনি কেন পারবেন না শুনি? সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না আমি। ডিসকাস্টিং। এই কথা শুনে আমি চলে যেতে লাগলাম। উমা বলে ওঠে, আপনাকে কি আমি যেতে বলেছি যে আপনি চলে যাচ্ছেন আমার কথা না শুনে? রাখুন আপনার কথা। বলেই কাছের দরজাটা টেনে চলে এলাম নিজের চেম্বারের রুমে। কম্পিউটারের সামনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তাই দেখে আসিফ ভাই বললেন, ভাই কি হয়েছে, আপনার কোনো সমস্যা? ভাই বস তো অনেক রাগী তো। কেন, কি হয়েছে ভাই? আর ভাই বললেন না, একটু দেরি হয় হাজার কথা শুনতে হয়েছে আমাকে, আবার চাকরিটা নিয়েও টানাটানি করতেছে সে। ওহ, এই ব্যাপার। তোমরা তো খালাতো ভাই বোন, তাই না? কিন্তু অফিসে নয়। মানে একটু ক্লিয়ারলি বলো। তারপর আমি আসিফ ভাইকে সব বললাম।
ভেতরে আমার সাথে যা যা হয়েছে সমস্ত কথাই বললাম। আসিফ ভাই শুনে একটু হেসে বলল, ভাই, তিনি সবার সাথে ভালো ব্যবহার করেছি আপনাকে ছাড়া। সো তোমাকে সামনে আরও বিপদের মুখোমুখি হতে হবে, বোঝাই যাচ্ছে। তাই রেডি থাকেন, কেমন? ভাই বুঝি না আমি, আমার সাথে এত কড়া কেন? যদি এমন ব্যবহার পাই তাহলে আমি নিজে চলে যাবো অফিস ছেড়ে। তারপর আমি কারো নিয়মে আবদ্ধ হতে পারবো না। ভাই, আমার মনে হয় তোমার আর ম্যামের মধ্যে কিছু একটা ছিল, যদি বলেন তো। ছিল, কিন্তু সেটা একটা লম্বা কেস, আর সেটা কলেজ টাইমের হয়। তাহলে বলুন তো ভাই, শুনি। অন্য এক সময় বলি ভাই। আরে ভাই, এখন শোনার জন্য ইন্টারেস্টেড আমি, পরে হয়তো কাজও থাকতে পারে। আসিফ ভাইয়ের কথা শেষ হতে না হতেই শাকচুন্নি ম্যামটা হাজির হয়ে বলতে লাগলো, এটা কি অফিস নাকি গল্পের কারিগরি জায়গা? সরি ম্যাম। আর আপনি তো মনে হয় সরি বলাটাও শেখেননি, তাই না? আমি কাউকে সরি টরি বলি না। ভুল করবেন, আবার সরিও বলতে পারবেন না আপনি। ভুল করলে তো সরি বলবো। অফিসের টাইমে কাজ না করে দুজন গল্প করছেন, সেটা কি ভুল নয়? কাজ শেষ করেই গল্প করছি। ও, তাহলে কাজ শেষ আপনার? জি ম্যাম। তারপর ওমা তার রুমে গিয়ে একটু পর আবার বের হয়ে এসে আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, এটা নতুন প্রজেক্টের ফাইল, সব কিছু ঠিকঠাক করে 2 দিনের মধ্যে জমা দিবেন আমার কাছে। শুনেন ম্যাম, আমি কারো ধরা টাইমলি কাজ করি না। ধরা টাইমলি যদি দেন তাহলে আমি পারবো না এই প্রজেক্ট কমপ্লিট করতে। উমা আমার কথায় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওকে, কিন্তু আমাকে এই ফাইলটা একটু তাড়াতাড়ি দিয়েন। ওকে, আই উইল ট্রাই। উমা চলে গিয়ে আবার ফিরে এসে, আর হ্যাঁ, মিস্টার শুভ আর মিস্টার আসিফ, তারপর উমা যা বলল তখন সেই কথাটা আমি কেন, আসিফ ভাইও শোনার জন্য প্রস্তুত ছিলেন না। আপনাদের দুজনকে আজকে ডিনারে আব্বু বাসায় আসতে বলেছেন। উমা কথাটা বলে চলে গেল। আসিফ ভাইও তার কাজে মনোযোগ দিল। তাই আমি বসে না থেকে ফাইলটায় পৃষ্ঠা উল্টাতে লাগলাম। ফাইলটার এদিক সেদিক করতেই লাঞ্চ টাইম হয়ে গেল। তাই ফাইলটা বন্ধ রেখে আমি আর আসিফ ভাই চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসে পড়লাম। আচ্ছা ভাই, কি অর্ডার দিব? পিৎজা অর্ডার করি? ভাই সকাল থেকে ম্যামের বকা ছাড়া কিছুই খাইনি, আপনি আপনার জন্য পিৎজা অর্ডার করেন, আমি না হয় বিরিয়ানি অর্ডার করি। সকাল থেকে কিছুই খাওনি, আগে বলেননি কেন? আগে বললে পিয়নকে টাকা দিয়ে কিছু কিনে আনতাম। তখন ক্ষুধা লেগেছিল, সেটা অনুভব হয়নি, কারণ ম্যামের বকাতেই পেট ভরে গেছিল। আসিফ ভাই আর তখন কিছুই বলল না। একজন এসে আমাদের দুজনের অর্ডার নিয়ে গেল এবং কিছু সময় পর অর্ডার দুটো দিয়েও গেল। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে দুজন মিলে আবার চলে গেলাম অফিসে। আসিফ ভাই একবার ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, শুভ ভাই, এখানে 15 মিনিট ব্রেক আছে, এর মধ্যে আপনার আর ম্যামের কাহিনীটা বলে ফেলেন তো। তাহলে শুনুন। বলে চলে এলাম কয়েক বছর পর, পূর্বের সময়ে। কলেজ থেকে বাসায় ফেরার পথে উমা আমার রাস্তা আটকালো তার সাইকেল নিয়ে। আমার বাসা থেকে কলেজ কাছে থাকায় হেঁটে যাওয়া আসা করতাম কলেজে। ওই তুই আমার পথ আটকালি কেন? তোমায় একটা কথা বলবো বলেই পথ আটকিয়েছি তোমার। কি বলবি তাড়াতাড়ি বল, বাসায় ফিরতে হবে। আর আমাকে তুমি করে কেন বলছোস? আমি তোর বড় ভাই। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি করে বলে? ওয়েট, কে তোকে ভালোবাসে? কেন? তুমি? শোন ওমা, আমি তোর খালাতো ভাই হই। তো কি হয়েছে? এই খালাতো বোন তো দেখি কোনোভাবেই কিছু মানছে না, আর আমি অন্য একজনকে ভালোবাসি। এরপরেও যদি আমায় ভালোবাসিস সেটা তোর ব্যাপার। আমার কথায় ওমা সাইকেলের উপর বসেই মাথা নিচু করে রইল, কিন্তু কোনো জবাব এলো না। আর হ্যাঁ, পরবর্তী দেখা হলে তুমি করে না, আপনি করে ডাকবি। আমি চললাম। তারপর আমি বাসায় চলে আসি। এর পরের দিন থেকে ওমাকে আর কখনোই দেখতে পাইনি। আর এতদিন পর সে আমার অফিসে বস হয়ে আসলো। এখন সে নয়, আমাকেই তাকে ডাকতে হয় আপনি করে। আমি কথাগুলো বলেই থেমে গেলাম। সো স্যাড ভাই। সো স্যাড ভাই। তা সত্যি কি আপনি কাউকে ভালোবাসতেন তখন? ধুর ভাই, আমি তো তখন ওমার পিছু সারানোর জন্য বলেছিলাম। আচ্ছা ভাই, কাজ করেন, অফিস টাইম আবার এসে গেছে। আমি মোবাইলের টাইমটা দেখে কাজে মনোনিবেশ করলাম। ফাইলটা আর একটু হাতাহাতি করে চলে এলাম বাসায়। ফাইলটা অফিসেই রেখে বাসায় এসে আমার ফেভারিট গিটারটা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করেও গিটারটা পেলাম না। তাই আমি, আম্মু কই তুমি? কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার গিটারটা দেয়ালের সাথে রাখছিলাম, সেটা কই গেল? ওটা তোর মামা নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? তোমার ভাই আমার গিটারটা কই নিয়ে গেছে? সেটা আমাকে জিজ্ঞাসা না করে তোর মামুকে ফোন করে জিজ্ঞাসা কর। শোনো আম্মু, আমার শখের গিটারটার কিছু হলে তোমার ওই মোটো ভাইকে আমি সুই দিয়ে ভুঁড়ি গালিয়ে দেব।
কি বললি তুই? তোর আজকে রাতের খাবার অফ, আর সেটা খাবে তোরই মুটু মামা। সমস্যা নাই, আমি খালার বাসায় যাব এবং সেখানেই খাবো। আচ্ছা তাই কর। বলেই রেখে চলে গেল রুম থেকে। আমার আম্মু আমার মামাটাকে অনেক ভালোবাসে, আমিও বাসি, কিন্তু মাঝে মধ্যে আম্মুকে রাগিয়ে দিই। কিন্তু আমার থেকেও মামুর ভালোবাসা অনেক। নানু মারা যাওয়ার সময় আম্মুর ছোটো ভাই মানে আমার মামুকে তার হাতে তুলে দিয়ে যান। আর নানি তো আগেই মারা যান। আমার আম্মুরা 2 বোন 1 ভাই, আর ভাইয়া হলো আমার থেকে 2 বছরের বড়, একটু মোটু। তারপর বন্ধুর মতো থাকি আমরা। আমার মামার নাম রফিক। আমি জানি মামা এই সন্ধ্যায় কোথায় থাকে, তাই সেখানে যেতে লাগলাম সিঁড়ি বেয়ে। কিন্তু হঠাৎ সিঁড়িতেই একটা মেয়েকে দেখতে পেলাম। আগে কখনো দেখিনি আমি। মেয়েটা দেখতে মাশাল্লাহ। আমি সিঁড়ির উপরের দিকে যাচ্ছি আর মেয়েটা নিচের দিকে নামছে। আর হঠাৎ করে মেয়েটি পা পিছলে পড়ে যেতে যাবে, তখনই আমি মেয়েটাকে ধরে ফেলি। দুজনের চোখাচোখি হতে লাগলো সিনেমার স্টাইলে। আর তখনই রফিক মামাও সেই স্থানে চলে এলো। মেয়েটাকে আমি ছেড়ে দিলাম, আর মেয়েটি আমার সারা পেয়ে মুক্ত পাখির ন্যায় চোখ নামিয়ে চলে গেল নিচের দিকে। মেয়েটা চলে গেলে রফিক মামা বলল, কিরে ভাগ্নে, মেয়েটিকে দেখে ফিদা হয়ে গেলি নাকি? এরকম ভাবে তাকিয়ে আসিস? ওরকম কিছু না। বোঝা হয়ে গেছে। আচ্ছা মামা, মেয়েটা কোথায় থাকে আর আমাদের বাসা সিঁড়িতে বা কি করছে? মেয়েটা এবং মেয়েটার আম্মু আব্বু এখানেই থাকি, তোদের দোতলায় ভাড়াটিয়া হিসেবে। আমাদের বাসাটা দোতলা, আর আমার পরিবার নিচের তলায় থাকে, আর উপরের তলাটা আজকে ভাড়া দিয়ে দিছে আম্মু। এত কথা বাদ, আমার গিটার কই? সাদে। আমি মামাকে সাথে করে সাদে চলে এলাম। আচ্ছা মামা, তুমি বিয়ে করবে কবে? তোর বিয়ে খেয়ে তারপর। যদি আমাদের ভাড়াটিয়া মেয়েটাকে বিয়ে করি কেমন হবে? আচ্ছা, তোর আম্মুরে আজকে বলে দিচ্ছি যে তুই এই মেয়েটাকে পছন্দ করছিস এবং তাকে বিয়ে করতে চাস। দূর মামা, কথার কথা বললাম। তারপর আমি আর মামা কিছু সময় ছাদে আড্ডা দিয়ে চলে এলাম। রুমে এসে একটা সুন্দর দেখে শার্ট প্যান্ট পরে রওনা হলাম খালার বাড়ি যাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, তাই হেঁটে না গিয়ে একটা রিক্সা নিলাম। মাঝ রাস্তায় রিক্সাটা একটু দাঁড় করালাম সময়ের জন্য, কিছু নেওয়ার জন্য। খালুদের বাসার কাছে এসে নেমে পড়ি রিক্সা থেকে। রিক্সাওয়ালা মামুর ভাড়াটা মিটিয়ে খালুদের বাসার কলিং বেল চাপলাম। তারপর একটু পর ওমার ছোট বোন সোমা এসে দরজাটা খুললো, আর আমি দোকান থেকে আনা চকলেট দিয়ে সোমা খুশি মনে চকলেটগুলো নিয়ে চলে গেল ভেতরে। আমি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে গিয়ে দেখি আসিফ ভাই আর খালু কি যেন কথাবার্তা বলতেছে, তাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন, বসো। আমি আসিফ ভাইয়ের পাশেই বসলাম। আসিফ ভাই ফিসফিস করে বলল, শুভ ভাই, এখানেও দেরি? রাস্তায় একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে খালু জোরে জোরে আওয়াজ করে সোমাকে ডাক দিল। সোমা খালুর কাছে এসে খালু বলল, সোমা, বৌমাকে ডেকে আনো তো আম্মু। খালুর কথায় সোমা চলে গেল ওমাকে ডেকে আনার জন্য। একটু পর সোমা ওমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। দেখতে পেলাম ওমা একটা খুব সুন্দর ড্রেস পরেছে। আমার দিকে তাকিয়ে ওমা বলল, কিছু বলবে আব্বু? শোনো, তুমি তো নতুন জয়েন করছো অফিসে, হয়তো সব কিছু ভালোভাবে জানো না। তোমার খালাতো ভাই আর মিস্টার আসিফকে জিজ্ঞাসা করলে সব কিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে আব্বু, আমি কি এবার চলে যাব? আচ্ছা যাও। ওমা চলে গেলে খালু আমাদেরকে জিজ্ঞাসা করলো, প্রথম দিন অফিসে কেমন কাটলো সবার? সবারটা তো জানি না, আমার তো 12 থেকে 13টা বাজিয়েছে। আমি এগুলো বিড়বিড় করে বলছি, তাই আসিফ ভাই আমাকে একটা আস্তে করে ধাক্কা দিল তার হাতের বাহু দিয়ে। কি বললা শুভ? আমি বুঝতে পারিনি। আমার বোন অনেক ভালো, অফিস সামলাতে পারে, তাই বললাম। তাহলে ভালোই, আমার আর চিন্তা থাকলো না। এর মধ্যে খালুদের কাজের মেয়েটি এসে বলল, স্যার, খাওয়ান দাওয়ান ব্রেক রেডি। কাজের মেয়েটি বলে চলে গেল। চলো ডিনার করা যাক। তারপর সকলে চলে গেলাম খেতে ডাইনিং টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে খালুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7:30 ঘুম ভাঙলে চলে যাই অফিসে। অফিসে পৌঁছে মোবাইলে দেখি 9টার কাছাকাছি বাজে। অফিসের ভিতরে গিয়ে আমার চেম্বারে বসে টুকটাক কাজ করতে থাকি। অফিসের কাজ করতে করতে কখন যে কিবোর্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ পর ঘুম ভাঙলে দেখতে পাই ওমাকে। আমার চোখ খুলছে দেখে বলল, গুড মর্নিং। ঘুমটা কি ঠিক মতো হয়েছে আপনার, নাকি আরও ঘুমাতে হবে? ওমার এক কথায় আমি নিজের ভেতরেই দূরত পড়তে থাকি। আর তখনই ওমা চিৎকার করে বলল, অফিসে কি ঘুমানোর জায়গা পাইছেন আপনি? কাজের তো একটা কাজও করেন না, আবার অফিসে এসে ঘুমাচ্ছেন। বেতনটা শুধু শুধু দেয় অফিস কর্মকর্তা। চোখটা লেগে গিয়েছিল একটু। চোখ লেগে গেলে কি কফি খেতে নিতেন, নাকি অফিসের কফিটার বিলটা আপনি পে করেন? আর হবে না ম্যাম। আমার কথা শুনে চলে গেল ওমা।
সবাই তাকিয়ে রইল আমার দিকে। আমি ধমক দিয়ে বললাম, আমি কি চিড়িয়াখানার বান্দর? সবাই এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছেন। কাজে মনোযোগ দেন সবাই, যান। আমার এক কথায় সবাই কাজের দিকে মনোযোগ দিল। তারপর আমি আসিফ ভাইকে বললাম, ভাই ম্যাম এসেছে, আমাকে কেন ডাকনি? শুভ ভাই, আমার বাথরুমে চাপ ছিল বলে সেখানে চলে যাই, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন এবং ওমা ম্যাম আপনার দিকে তাকিয়ে আছে। তাহলে বলুন তো আমি এতে কি করতে পারি? এতে তো আর কিছু করার নেই। অতঃপর আসিফ ভাই কাজে মন দিলেন। এতগুলো বকা খাওয়ার পর আর চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। নিয়মিত কিছু কাজ ছেড়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি রফিক মামা টিভি দেখতেছে। আমাকে চুপচাপ রুমে যেতে দেখে সেও টিভিটা বন্ধ করে আমার রুমে এলো কিছু কিছু। আমি সোজা বিছানায় বসে বুট খুলে মোজাটা খুলতে লাগলাম। আর তখনই মামা বলল, কি রে, তোর মুখ এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না কিছু হয়নি, তাহলে এমন মন মরা কেন তোর? ঘুম আসছে তাই হয়তো। তাহলে তুই ঘুমা, আমি না হয় পরে তোর সাথে কথা বলবো। কি কোনো জরুরি কথা আছে কি মামা? তেমন জরুরিও না, তাই ঘুমা। আচ্ছা। আমি মোজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়ি। 2 ঘন্টা পর। ওই শুভ, ওঠ। কি হয়েছে? আরে এখন সন্ধ্যা, আর সন্ধ্যায় কেউ ঘুমায়? আর তার মধ্যে তোর আম্মু তোকে ডাকছে। মামার কথায় আমি উঠে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে চলে গেলাম। কি হয়েছে আম্মু, তুমি ডাকছো কেন? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? এই নে, এখানে বিরিয়ানি আছে, এগুলো আমাদের ভাড়াটিয়াদের দিয়ে আয়। এই জন্য আমার ঘুম ভাঙিয়েছো? হ্যাঁ এই জন্যই। তোমার ভাইকে বললেই তো সেই দিয়ে আসতো। দিয়ে আসতো ঠিক আছে, কিন্তু ওর একটা পেস্টিজ আছে। আর আমার পেস্টিজ নাই বুঝি? এত কথা বাদ দিয়ে যা বলছি তাই কর, তা নইলে। আর বলতে হবে না, আমি যাচ্ছি। তারপর ভদ্র ছেলের মতো কোনো উপায় না পেয়ে বিরিয়ানির বাড়িটা নিয়ে ভাড়াটিয়াদের দরজার কলিং বেল চাপ দিলাম। দরজাটা খুললো সেই সিঁড়িতে থাকা ধাক্কা খাওয়া মেয়েটি। আমাকে দেখেই বলল, আরে আপনি? আমাকে চিনেন বুঝি? চিনব না কেন, আপনি তো বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। আর কিছু জানো? না, কিন্তু জেনে নেব, ভেতরে আসেন। মেয়েটির কথা আমি ভেতরে গিয়ে বিরিয়ানির বাটিটা এগিয়ে দিলাম। মেয়েটি বাটিটা টেবিলের উপর রেখে আবার চলে এলো আমার কাছে। বসুন না। মেয়েটির কথায় আমি বসে পড়লাম সোফায়। আন্টি কই? আম্মু আব্বু তো একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, আপনার নাম কি? আমি মিষ্টি। আপনার নামের মতোই আপনি মিষ্টি আছেন। ও রিয়েলি? হুম। আর আপনার? আমি ফারহান আহমেদ শুভ। নাইস নেম। আপনি কি রিলেশন করেন? হঠাৎ এ কথা কেন? এমনিতে জিজ্ঞাসা করলাম। না, আমি রিলেশন করি না, তবে তবে কি? আমি বিবাহিত। এই কথা শোনার পর আমার আর কোনো কথা বলার ইন্টারেস্ট হইল না। আচ্ছা আপু, আমি এখন চলি বলেই দিলাম দরজার দিকে দৌড় এবং চলে এলাম বাইরে। সিঁড়ি দিয়ে উপর থেকে নামছি, তখনই আঙ্কেল আর আন্টির সাথে দেখা হলো। বাবা তুমি হাঁপাতে হাঁপাতে কই যাচ্ছ? আপনাদের রুম থেকেই। আমার এই কথায় আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকালো এবং বলল, আমাদের মেয়ের সাথে কি আবল তাবল করছো? আমি বললাম গেড়ার তলে। কি সব আবল তাবল বলতেছেন? আম্মু আপনাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, তাই দিতে আপনাদের রুমে গেছিলাম। কথাগুলো বলে সেখান থেকে দৌড়ে চলে এলাম নিচতলায় আমাদের রুমে। নিজের রুমের দিকে যাচ্ছি, তখন আম্মু ডেকেই বলল, শুভ, এত দেরি করলি কেন? আয় বিরিয়ানি খেয়ে নে, তা নইলে ঠান্ডা হয়ে যাবে। আমি তাকিয়ে দেখলাম আম্মু তার ভাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে। তাই আমি ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে ডাইনিং টেবিলে মামার পাশের চেয়ারে বসলাম। তারপর আম্মু আমার প্লেটেও দিল বিরিয়ানি। অনেক ভালো হয়েছে আজকের বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে এশারের নামাজের পর তাড়াতাড়ি শুয়ে পড়লাম বেডে আর ঘুমিয়েও যাই। সকাল হলে চলে গেলাম অফিসে, কিন্তু মনে কোনো রকম শান্তি লাগছে না। তাই ল্যাপটপে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পিয়নের আগমন ঘটলো আমার রুমে। কিছু বলবেন? জি স্যার, উমা ম্যাডাম আপনাকে তার সাথে দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি আসছি। তারপর পিয়ন চলে গেল। আমি ল্যাপটপটা অফ করে চলে আসি ওমার রুমের দরজায়। ম্যাম আসতে পারি? জি আসুন। আমার ডাকছেন ম্যাম? হ্যাঁ, কি করতেছিলেন? গেম খেলতেছিলাম। বাহ, খুব ভালো। তা আমার ফাইলের কি অবস্থা, কতটুকু কাজ শেষ করলেন? ফাইলের অবস্থা ভালোই, কিন্তু আমি এখনো কাজ শুরু করিনি। আপনি নিজেকে কি পাইছেন? হ্যাঁ, আপনার যখন ইচ্ছে হবে অফিসে আসবেন, আবার মন চাইলে কাজ করবেন, নয়তো না। আমি আপনাকে নিয়ে আর পারতেছি না, আপনাকে আমি ফায়ার করছি। উমা তার চেয়ার থেকে উঠে কথাগুলো বলল। উমা আমার টেবিলের উপর একটা ফাইল রেখে দিল। ফাইলটা হয়তো আমারই, তাই আমি বললাম 5 মিনিট।
বলেই ওমা রুম থেকে বেরিয়ে মিষ্টির দোকানে গিয়ে 2 কেজি টাইঙ্গালের মিষ্টি কিনে আবার অফিসে চলে এলাম এবং 1 প্যাকেট খুলে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলাম। অনেকে জিজ্ঞাসা করলো কিসের জন্য মিষ্টি। আমি ওদের উত্তরে বললাম কিছুক্ষণ পরই দেখতে পাবেন। আর বাকি থাকা প্যাকেটটা নিয়ে ওমা রুমে ঢুকলাম। কোথায় গিয়েছিলেন? আপনার জন্য। আমি মিষ্টির প্যাকেটটা তার টেবিলের উপর রেখে দিলাম। ওহো, মিষ্টি দিয়ে আমাকে ভোলাতে চাইছেন তাই না, যেন আপনাকে ফায়ার না করি? আমি আমার ফাইলটা হাতে নিয়ে বলি, কি বলছিস উমা? আমি তো নিজেই নিজেকে ফায়ার করলাম। আমার একটা ইচ্ছে ছিল যেদিন আমি কোনোভাবে ফায়ার হব অফিস থেকে, তখন সবাইকে মিষ্টিমুখ করিয়েই ফায়ার হব। আচ্ছা ভালো থাকিস, আমি গেলাম বলেই উমা রুম থেকে বের হলাম। আমি একবার পেছনে তাকিয়ে দেখি উমা মাথা নিচু করে চোখের পানি মুছছে। আবার সামনের দিকে তাকিয়ে চলতে লাগলাম। অফিসের সকলে আমাকে নিজের কাগজগুলি নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে গেল এবং চেয়ে থাকলো আমার দিকে। আমিও সবার দিকে একবার তাকিয়ে বের হয়ে আসলাম অফিস থেকে। আরও 1 কেজি মিষ্টি নিয়ে বাসার রিক্সা করে চলে এলাম। আমাকে মিষ্টি আনতে দেখে আম্মু বলল, প্রমোশন হয়েছে বুঝি, তার জন্যই মিষ্টি আনছিস? আমি মিষ্টির প্যাকেটটা আম্মুর পাশে থাকা মামার কাছে এগিয়ে দিলাম। মামা খুলেই খেতে থাকলো। মোটা মানুষের যা অভ্যাস আর কি। একদমই। আমি আর অফিসে যাচ্ছি না, এটাই আমার প্রমোশন। আমার এই কথায় মামার মুখ থেকে একটা মিষ্টি পড়ে গেল নিচে। মানে কি? কেন ভালো একটা জব ছাড়লি? তোর আব্বু জানলে কি বলবে? আম্মুর কোনো উত্তর না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেল 3টার দিকে আব্বুর ফোন আসলো সিঙ্গাপুর থেকে। আমি ঘুম থেকে উঠে বসলাম, তারপর ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম সালাম। আমার একটা কথা রাখবা? ছোটবেলা থেকে তোমার কোনো কথাই রাখিনি। আব্বু বলেন, রাখবো। এখন তুমি বিয়ে করে নাও, না হলে পরে বিয়ে করার বয়স পাইবা না। কিন্তু আমি তো এখন বেকার। তো কি হয়েছে, একটা গেছে জব, আরেকটা আসবে। এখন তোমার বিয়ে করার উপযুক্ত সময়। ঠিক আছে আব্বু, কিন্তু আমি মেয়েটিকে দেখতে পারবো না। আপনার পছন্দ মতোই বিয়ে হবে। অনেক খুশি হলাম। আর মেয়েটিকে আমার দেখাই আছে, আমি কালকেই আসছি দেশে। আমি ফোনটাকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আব্বুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম। আর তার পরের দিনই আমার বিয়ে হয়ে গেল, মানে আজকেই। আমি এখন কই আছি জানেন আপনারা? হয়তো জানেন, আবার নাও জানেন। আমি এখন ছাদ থেকে নিচে বাসার ঘরে প্রবেশ করলাম। আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আর তখনই বিছানায় বসে থাকা বউরূপের পরীটা আমাকে সালাম করলো। আমি হাত দিয়ে তাকে উঠিয়ে তার ঘুমটা টানতেই দেখি বুকের ভেতরটা স্যাঁত করে উঠলো। হঠাৎ করে উঠলো কেন জানতে চাইছেন, তাই তো? কারণ এটা আমার খালাতো বোন উমা। ওভাবেই আমি উমাকে রেখে দরজা খুলে বাইরে চলে আসি। বাইরে আসার পর আব্বুর রুমের দরজায় নক করি। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। আব্বু তখন বিছানায় বসা ছিল। এত রাতে এখানে কেন তুই? আব্বু, আমার বউকে। কেন উমা? সেটা তুমি আমাকে আগে বলনি কেন? তুই জানতে বা দেখতে চাসনি, তাই বলিনি। আমি উমাকে আমার বউ মানি না। তুই না মানলে নাই, সর আমার রুম থেকে, সকালে অনেক কাজ আছে। কি আর করব? আব্বুর এরকম ধমকের ন্যায় কথার মাঝে কোনো কথা না বাড়িয়ে আব্বুর রুম থেকে বেরিয়ে এলাম। আমাদের বিয়েটা এমনভাবে হয়েছে যে আমি বুঝতেই পারিনি এটা আমার খালাতো বোনের সাথে বিয়ে হয়েছে। খালুদের বাসার বিয়ে হলে আমি বুঝতেই পারতাম সবকিছু, তা না হয়ে একটা অন্য ডিপার্টমেন্টের স্টাইলে বিয়েটা হয়েছে। এখন ভাবতে লাগলাম পুরো বাসাতে আমাদের আত্মীয় ভর্তি। মিষ্টি আপুদের বাসায় কয়েকটা রুমে মেহমানের ভরপুর, এবং কি আমাদের ছাদেও। তাই কোনো উপায় না পেয়ে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। আমার রুমের কাছে আসতেই আর একটা বিপদ এসে পড়লো আমার চোখের সামনে। উমার ছোট বোন সোমা দরজার ঠিক বরাবর দাঁড়িয়ে আছে হাত পেতে। দুলা ভাই টাকা দেন। যদি সোমা আগে দাঁড়িয়ে থাকতো তাহলে হয়তো আন্দাজ করতে পারতাম ভেতরে আমার বউরূপের পরে না মানে প্যারা আছে বা থাকতে পারে, এগুলো ভাবছি। তখন আবারও বলল, কি ব্যাপার, আমার টাকা দেন। তোমার টাকা মানে? তোমার থেকে তো আমি ধার হাওলাত কিছুই নেইনি, তাহলে কিসের টাকা? বারে, পুরো বাসর ঘরের সবকিছুর ফুল তো আমি নিজ হাতে সাজিয়েছি, তা টাকা নেব না? এমনি এমনি ভেতরে ঢুকতে দেব? সত্যি কথা, অনেক সুন্দর হয়েছে সাজানো। আমি একবার তো ভেতরে গেছিলাম। আর যদি না দেই? তাহলে ভেতরে ঢুকতে দেব না। আচ্ছা, না দিলা, আমার ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর তখনই দরজা খুলে উমা বলতে লাগলো, কি ব্যাপার সোমা, তুই এখানে কি করছিস? দেখ না বাবু, তোর জামাই আমার দাবি কিছুতেই মানছে না। কত টাকা? 10,000 টাকা। সোমার কথায় উমা ভেতরে গিয়ে টাকাগুলো নিয়ে এসে দেখলো সোমা নেই। তাই আমাকে বলতে লাগলো, আমার বোন সোমা কই?
তুই চলে যাওয়ার পর আমি ওর পাওনার টাকাটা দিয়ে দিয়েছি। তারপর আর কোনো কথা না বাড়িয়ে ওমা ভেতরে চলে গেল। আমি এবার ভাবলাম, বিয়ে যখন হয়ে গেছে এখন আর কি করার, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। এর মধ্যে ওমা টাকাগুলো তার ব্যাগে রেখে বলল, ভিতরে আসবা নাকি দরজাটা বন্ধ করে দিমু? ওমার কথায় ঘোর কাটলো। তখন ভেতরে এসে আমি নিজেই দরজাটা বন্ধ করে দেই। তারপর দেখতে পাই ওমা তার সুটকেস থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। আমি চারপাশে সাজানো ফুল থেকে কয়েকটা ফুল কালার ফুল হাতে নিয়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি যদি ওমাকে প্রপোজ করি তা কেমন হয়, এগুলো নিয়ে ভাবতেছি। তখন ওমা বাথরুম থেকে হলুদ একটা শাড়ি পরে বের হলো। আমি দেখলেই ফিদা হয়ে গেলাম এমন রূপে ওমাকে দেখে। একদমই হলুদ পরীর মতো লাগছে ওমাকে। চোখ সরানো দায় হয়ে পড়ল আমার। তখন ওমা বলল, এমন করে তাকিয়ে থাকিস না শুভ, লজ্জায় মরে যাবো এক্ষুনি। আমি আস্তে আস্তে ওর সামনে দাঁড়িয়ে বলতে থাকি, আমি তোমায় ভালোবাসি ওমা। সবাই তো লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলে, কিন্তু আমি তোমার লাল গোলাপ না, সাদা গোলাপটাই দিতে চাই। ওমার হাতে ফুলটা দিয়ে তারপর দেখলাম ওমার চোখ দুটো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মুখ থেকে একটু করে হাসি ফুটে উঠছে। তারপরে বলতে থাকি, সাদা শুভ্রতার রং, আমাদের সম্পর্কটা শুরু হোক শুভ্রতার দিয়ে। তারপর কমলা ফুলটা ওমার হাতে দিয়ে বলতে থাকি, কমলা পাগলামি, আমাদের সম্পর্কে পাগলামিটা একটু অটুট থাক। তারপর আরেকটা ফুল, হলুদ ফুলটা ওমার হাতে দিয়ে বলতে থাকি, হলুদ রংটা কিন্তু সবার আগে চোখে পড়ে জানো তো। কেমন করে আজকে তুমি হলুদ শাড়ি পরেছো আর আমাকে নিজের করে নিয়েছো, আর এখন শুধু আমার চোখ তোমার দিকেই আটকে আছে। তারপর লাস্ট ফুল লাল ফুলটা ওমার হাতে দিয়ে বলতে থাকি, লাল গোলাপ, এটা হচ্ছে আমার ভালোবাসার রং। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য। আমার এতগুলো কথা বলার পর ওমা বলে উঠল, থাকবে আমার সাথে সারা জীবন? যদি আল্লাহ তাআলা চান তো। তারপর ওমাকে আমি নিজের কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপরের সিনটা না হয় নাই বললাম, যদি বলি তো সবাই অসভ্য ভাববে, আর গোপন বিষয় না বলাটাই উত্তম। আপনারা কি বলেন? বাসরাতে যা যা করতে হয় সব কিছুই করে ফেলি। ওমা ক্লান্ত হয়ে আমার বুকে তার মাথাটা রাখলো। আমি ওমার মাথার চুলে হাত দিয়ে খেলা করতে করতে ওমাকে জিজ্ঞাসা করি, তুমি যে আমায় ভালোবাসো সেটা তোমার আর আমার ফ্যামিলি কিভাবে জানতে পারলো? না মানে এটা আমার শুধু জানার ইচ্ছে নয়, আমার ভিডিওটা যারা দেখেছেন 1000+ লোক জানতে ইচ্ছুক। আচ্ছা শুনো তাহলে। ওমা আমার মুখের দিকে একবার তাকিয়ে বলল, তুমি যেদিন অফিস থেকে চলে গেলে তখনই আমি কান্না করতে থাকি, আর আধা ঘন্টা পর আমার আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চুপি আমার ক্যাবিনে আসে, কিন্তু ভিতরে এসে তিনি সারপ্রাইজ হয়ে যান। আর তখনও আমি কান্না করতেছিলাম। আমার কান্না আব্বু একদমই সহ্য করতে পারেন না, তাই তিনি আস্তে আস্তে করে বলতে থাকে, কিরে মা, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আমি ভাবতেই পারিনি আব্বু এভাবে অফিসে আসবে এবং আমার কেবিনেও চুপি চুপি আসবে, তাই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলতে থাকি, কই না তো আব্বু, কিছু হয়নি। না, তোর কিছু হয়েছে, সব কিছু খুলে বল আমাকে। তখন দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলতে থাকি, আব্বু আমি শুভকে ভালোবাসি, কিন্তু শুভ অফিস আর আমার চোখের সামনে থেকে চলে গেছে। আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ আব্বু শুভকে এনে দাও না। তুই শান্ত হ, আমি দেখছি বিষয়টা। বলেই আব্বু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তোমার আব্বুকে সমস্ত ঘটনা বলে, আর তার ফলস্বরূপ তোমাকে আজকে পেয়েছি। আই তো বলি, হঠাৎ আব্বু সিঙ্গাপুর থেকে বিয়ের বিষয়ে কথা বলছিল কেন? বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলাম। কি ব্যাপার, কি বিড়বিড় করছো? তেমন কিছু না। আচ্ছা অনেক রাত হয়েছে, ঘুমাও। তারপর দুজনে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। সকাল হতেই সব আত্মীয় চলে গেল। সোমাকে সোমার আব্বু নিয়ে যায়। সকালে ঘুম ভাঙলো ওমার ভেজা চুলে। চোখ খুলে দেখি ওমা মুখের উপর তার ভেজা চুল নিয়ে নাড়াচাড়া করছে। তাই আমি দুহাত দিয়ে জড়িয়ে নিলাম ওমাকে। কি হচ্ছে কি শুভ? তুমি দেখতে পাচ্ছ না আদর করছি? মাত্র গোসল করে এলাম, প্লিজ এখন না। তুমি আমাকে ভালোবাসো না, আমি ওমাকে ছেড়ে দিয়ে। তুমি কি চাও আমি আবারও গোসল করি? যদি চাও তো করো রোমান্স। ওমা আমার দিকে ঝুঁকে, ওমা ঝুঁকতেই আমি ওর কপালে একটা চুমু দেই, আর তাতেই ওমা বলে ওঠে, ফাজিল একটা, যাও গোসল করে এসো, আমি নাস্তা দিচ্ছি। ওমার কোথায় বিছানা ছেড়ে চলে গেলাম বাথরুম, এবং গোসল করে নিচে এসে দেখি ওমার আব্বু আমার রফিক মামাকে নাস্তা বেড়ে দিচ্ছে। তাই আমিও গিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলের চেয়ারে।
আম্মু আমাকে নাস্তা দাও তো। আম্মু নাস্তা দিতে এগিয়ে এলে আব্বু বলে ওঠে, এখন তো তোর বউ আছে, এবার একটু আমার বউ তোর মাকে ছাড়। আমি কি ধরে রাখছিলাম নাকি আগে? আম্মুই আমাকে সবসময় খাবার দেবে। আম্মু আর সকলে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আম্মু এসে আমার প্লেটে খাবার দিল। খাবারের মাঝখানে হঠাৎ আব্বু বলে উঠল, বৌমাকে নিয়ে হানিমুনে যাবি না? শোনো আব্বু, এসব হানিমুন টানিমুন শুধু ফিল্মে হয়, বাস্তব জীবনে না, তাই আমিও যাব না। আমার এ কথায় আব্বু আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। আর কিছুক্ষণ পর ওমা কাজটা শেষ করে চলে আসে আমার বুকে, রাতের মতো করে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম ওমা কিছু বলবে। তুমি কি কিছু বলবা? তোমার নাম কিন্তু অফিসের খাতা থেকে বাদ দেইনি, তুমি চাইলে অফিস করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, ভেবে দেখব। তারপর আমি আর ওমা ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে ঘুম হঠাৎ ভেঙে গেল, দেখি পাশে ওমা নেই। তারপর চেয়ে দেখি ড্রেসিং টেবিলে ওমার সাজুগুজু করছে। আমি শুয়ে শুয়ে বললাম, কোথাও কি যাচ্ছ তুমি? আব্বু আম্মু ও সময় এসেছে আমাদের নিতে। আমি তো যেতে পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো। আর তখন ওমা দাঁড়িয়ে যা বলে তাতে আমি ওমা আর আমার খালাতো বোনের মধ্যে অনেক তফাৎ খুঁজে পাই। কারণ ওমা বলল, তোমায় ছাড়া আমি যাব না। আচ্ছা ওমা, তুমি কি ওমা নাকি? না তো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। তারপর আর কোনো কথা বাড়ালাম না আমি। খালা খালু সহ সোমা চলে গেল সন্ধ্যার দিকে তাদের বাসায়। আমি সত্যিই দেখলাম ওমা যাবেই না। ওর আম্মু একবার জিজ্ঞাসা করেছিল কেন যাবে না। তারপর উত্তর হিসেবে ওমা বলে দিয়েছে অন্য একদিন যাবে। সেদিন ওভাবেই কেটে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওমাকে জাগিয়ে না দিয়েই অফিসে চলে গেলাম। জাগালে আর অফিসে যেতে দিত না বাগনিটা। হেঁটে হেঁটে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সোজা আমার কক্ষে চলে গেলাম। অফিসের লোকেরাও কানাকানি করলো যে বিয়ের একদিন পরে স্যার বাসা ছেড়ে অফিসে চলে এসেছে। কয়েকজন তো এটাও বলে যে হয়তো ম্যাম তাকে খুব করে জ্বালাতন করছে 2 দিনে, তাই বাধ্য হয়ে অফিসে চলে এসেছে। আমি তাদের কথায় কান্না দিয়ে আমার সেই আগের ফাইলটা কমপ্লিট করতে লাগলাম। ফাইলটা আমার টেবিলেই ছিল। এর মধ্যে আসিফ ভাই চলে এলো। তার সিটে বসে আমাকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার শুভ সাহেব, কেমন কাটলো বিয়ের দিন? ওই মিয়া, আমাকে সাহেব বলেন কেন? আরে ভাই চেতেন কেন? ম্যামের বাবা পটল তুললেই তো এরপর আপনি তো সাহেব হবেন। সেটা পরের কথা। আর বিয়ের দিন খুব ভালোই কাটছিল, যা বলেই বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আগের সেই ফাইলটা নাকি এটা? হ্যাঁ আসিফ ভাই। ওকে, কাজে তাহলে আর ডিস্টার্ব করবো না, আপনি কাজ করুন। তারপর আমি কাজে মনোযোগ দিলাম। সেদিন 5 ভাগের 1 ভাগ ফাইলটার কাজ ছেড়ে বাসায় নিয়ে এলাম সাথে করে। বাসায় এসে কলিং বেল চাপলাম। তার 2 সেকেন্ড পরে উমা এসে দরজা খুলে দিল এবং একসাথে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে। সারাদিন কই ছিলা? ফোন কেন বন্ধ? আমাকে বলেও যাওনি। আমি কত চিন্তা করেছি তুমি জানো? আমি ওমার সাইড কাটিয়ে রুমে এসে ফাইলটা বিছানায় রেখে বুটটা খুলে ফেললাম। আর এদিকে ওমা দরজাটা বন্ধ করে রুমে এলো। দুপুরে কিছু খাইছো? আমার কথার উত্তর দাও আগে, তারপর বলবো। অফিসে গেছিলাম আর ফোনটা বন্ধ রাখছি। তার কারণ হলো সবার জীবনের গল্পের মতো যদি আমি ফোনটা খোলা রাখতাম তাহলে অফিসে থাকা লোকগুলো ভাবতো প্রথম বিয়ে হয়েছে তো তাই ফোন করছো। সবার মতো তো আর আমি আমার গল্প বানাতে চাই না, তাই ফোনটা বন্ধ করে রাখছি। সেটা না হয় হলো, সকালে তো আমায় বলে যাইতা। হ্যাঁ, আমি তোমায় জাগিয়ে তুলি তখন আর অফিসে আমায় না যাইতে দাও। আর কখনো এমন করবা না শুভ, প্লিজ। তোমার কাণ্ড দেখে আমি বিছানায় বসা থেকে হাত দিয়ে ওমাকে বিছানায় তুললাম। ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? অফিসে থাকাকালীন সময় একবারও ফোন দেওয়া যাবে না। ঠিক আছে, দিব না। চলো না, সকাল থেকে কিচ্ছু খাইনি আমি। ওমার এত ক্ষুধা লাগছে তাই কথাটা বলেই ফেললো। তাহলে চলো আজ না হয় আমরা দুজনে রেস্টুরেন্টে যাই। ঠিক আছে। তারপর আমি আর ওমা আব্বু আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আমি ওমাকে বলেও রিক্সাতে উঠাতে পারিনি, ও নাকি হেঁটে হেঁটে যাবে, তাই আর কি করার। ওমার সাথে কথা বলতে বলতে চলতে লাগলাম। আমরা দুজন হাঁটছি, তখন আসিফ ভাইকে একটা মেয়ের সঙ্গে হাঁটতে দেখে আমরা দুজনেই আসিফ ভাইয়ের সামনে গিয়ে দেখতে পাই, আরে এটা তো ওমার অফিসের ম্যানেজমেন্টের মেয়েটা, আর তার নাম তুলি। আমাদের দেখে ভূত দেখার মতো চেয়ে থাকলো দুজনেই। কি ব্যাপার আসিফ ভাই, তুমি ম্যাডামের সাথে কই যাচ্ছেন? না মানে একটু সামনেই। তার সামনে কই? একটা নতুন মুভি রিলিজ হয়েছে, সেটাই দেখতে। আচ্ছা যান, আর হ্যাঁ বিয়েটা করে নিন তাড়াতাড়ি, তা না হলে পরে তুলির বিপদ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। তারপর আমি আর ওমা ওদের সাইড দিয়ে দিলাম, ওরা চলে গেল। ওমাকে নিয়ে পাশের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। এইভাবেই কয়েকদিন চলে গেল। সকালবেলায় আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি,
তখন উমা আমাকে বলল, তোমার অফিসে যেতে খুব কষ্ট হয় তাই না? হঠাৎ এ কথা বললে কেন? আব্বু তোমাকে বাইক গিফট করতে চাচ্ছে, তুমি প্লিজ না করো না। শোনো উমা, আমি খালুর কাছ থেকে কিছু নিতে পারবো না, তাকে বলে দিও আমি টাকা জোগাড় করে নিজেই কিনে নিব। তুমি রেগে যাচ্ছ কেন? আমি না করে দিবানি। তারপর উমার কপালে একটা চুমু দিয়ে কমপ্লিট ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, অফিসে চলে গেলাম। অফিসে বসের ক্যাবিনের ফাইলটা জমা দিয়ে আমার ক্যাবিনে এসে ল্যাপটপের ভিতরে কিছু কাজ করতে লাগলাম। কিছু কাজ করা হলে বস তার রুমে ডাকলো, আমিও কাজ সেরে উঠে তার ক্যাবিনে চলে গেলাম। এখন আসিফ ভাই অফিসের বস। শুনুন মিস্টার শুভ, ফাইলটার সব কিছু ঠিকঠাক আছে, তবে তবে কি আসিফ ভাই? এই নিন আপনার প্রমোশন লেটার। আমি তো মহা খুশি। আমি সেটা নিয়ে একটা ওমার জন্য গিফট নিয়ে বাসায় চলে গেলাম। গিফটটা নিচে রেখে ওমার চোখ বন্ধ করে নিয়ে এলাম সেখানে। গিফটটার কাছে ওমাকে এনে ওর চোখের বাঁধনটা খুলে দিলাম। ওমা গিফটটা দেখে ওর মুখে হাত দিয়ে, এটা তো একটা বাইক। আর এটা তোমার জন্য, তুমি কষ্ট পাইছো, আমি মানা করাই তাই না? না না, আমি কোনো কষ্ট পাইনি। তারপর ওমাকে সাথে করে নিয়ে বাইকে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। এইভাবে অনেক দিন কেটে গেল আর আমরাও খুব সুখী হলাম। এর মধ্যে আব্বু আবারও সিঙ্গাপুর চলে গেছে আর সোমা প্রায়ই আমাদের বাসায় ওর বোনের জন্য আসে। রফিক মামারও এর মধ্যে একটা রেস্টুরেন্টে ম্যানেজার নিয়োগে চাকরি হয়ে যায় আর তার জন্য আম্মু মেয়ে দেখছে। একদিন অফিসে বসে নিয়মিত কাজ করছি, তখন উমা আমায় ফোন করলো, কিন্তু আমি ফোনটা রিসিভ করলাম না, বরং ফোনটা অফ করে দিলাম। আমি ওমাকে আগেই বলে দিয়েছিলাম অফিস টাইম কখনোই কল করা যাবে না। অফ করে কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হলে কয়েকটা গোলাপ নিয়ে বাসায় চলে এলাম, কিন্তু রুমে গিয়ে ওমাকে দেখতে পেলাম না। তাই আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু বলে দিল ছাদে গেছে। তাই আমিও গোলাপ ফুল নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি ওমার রাতের তারাদের দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। শুনো না, একটা সুখবর আছে। কি? আমাদের একটা বেবি দুনিয়াতে আসবে। তারপর আমি ওমাকে সামনের দিক করে, সত্যি? তোমার ছেলে বাবু পছন্দ নাকি মেয়ে বাবু? তোমার যেটা আমার সেটাই। আমার তো ছেলে বাবু। কিন্তু আমার তো মেয়ে বাবু চাই। কিন্তু তুমি যে বললা আমার যেটা পছন্দ। আমি মনে করেছিলাম তুমিও মেয়ে বাবু চাও, তাই বলেছিলাম। কিন্তু আমার ছেলে বাবুই চাই। এভাবেই উমার আমার মধ্যে তর্কাতর্কি হতে লাগলো। আর হঠাৎ করে আমার মুখ ফসকে বেরিয়ে আসলো, যদি মেয়ে বাবু না হয় তাহলে আমি তোমায় তালাক দেব। এটা কি করলাম আমি মনে মনে। উমা কাঁদো কাঁদো গলায় বলল, আর যদি মেয়ে বাবু হয় তাহলে আমিও তোমায়। বলেই নিচে চলে গেল। উমা চলে গেলে আমি সেখানে বসা বেঞ্চে বসে আমার হাতে থাকা গোলাপ ফুলগুলো পাশেই রেখে দিলাম। আর অন্যদিকে উমা গিয়ে আম্মুকে সব বলল। উমা সব কিছু বলে তার রুমে চলে গেল এবং আম্মু আমার কাছে চলে এলো এবং আম্মু আমার কাছে ছাদে চলে এলো। আমি আম্মুকে দেখে উঠে সরে পড়লাম আর আম্মুর বেঞ্চটায় বসে বলতে লাগলো, তুই উমার সাথে এটা একদম ঠিক করলি না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। শোন, ছেলে বা মেয়ে হওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোদের সন্তান যেন দুনিয়াতে ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই উপরওয়ালার কাছে কামনা কর। আমি আম্মুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং আম্মুর কথাগুলো কলেজা এঁকে গেল। এটা তুচ্ছ কথা একদমই নয়, এটাই হচ্ছে সবচেয়ে সেরা কথা। জি আম্মু। আর হ্যাঁ, ভুলটা যখন তুই আগেই করেছিস তাই উমার কাছে গিয়ে সরি বল। আমি আম্মুর কথা মতো যেতে লাগলাম। তখন আম্মু ডাক দিয়ে, এটা উমার জন্য এনেছিলি তাই না? আম্মু। তারপর আমি আম্মুর হাত থেকে ফুলগুলো নিয়ে নিচের রুমে চলে এলাম। রুমে এসে দেখি ওমা বিছানায় শুয়ে জোরে জোরে কাঁদছে। আমাকে দেখে ওমা তার হাত দিয়ে চোখগুলো মুছছে। আমি ওমার কাছে গিয়ে, শোনো না, আই এম সরি প্লিজ। কিন্তু ওমা কোনো কথাই বললো না, আবারও উল্টো দিকে বসলো। আমি বিছানায় উঠে ওর মুখটা দু হাত দিয়ে ধরে দেখি চোখগুলো লাল টমেটোর মতো লাল হয়ে গেছে। আমরা একজনকে না চেয়ে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানটাকে সুস্থভাবে দুনিয়াতে আনেন, সেটা ছেলে বা মেয়ে হোক না কেন। সত্যি? সত্যি। এরপর এভাবেই আমাদের জীবন কাটতে লাগলো আর আমাদের টুইন বেবি হলো, তাও জমজ, একজন ছেলে আর একজন মেয়ে। আমাদের পরিবার আর আমরা অনেক হ্যাপি হলাম। দোয়া করবেন ওমা আর শুভর জন্য।